হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব এককের প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম। প্রথম নিয়মটি হলো যে যখন কোনো আমি বিজ্ঞানীর নাম লিখব, যদি এককের ক্ষেত্রে সেক্ষেত্রে বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লিখতে হবে। নিউটনের ক্ষেত্রে ক্যাপিটাল N ব্যবহার করব, কুলম্বের ক্ষেত্রে ক্যাপিটাল C। কিন্তু যদি আমি নামটি সম্পূর্ণ লিখি সেক্ষেত্রে নিউটন এইভাবে লিখব, সবগুলো স্মল অক্ষরে, আর কুলম্ব লিখলে এইভাবে লিখব। দ্বিতীয় নিয়ম হলো কোনো এককে সোজা হরফে লিখতে হবে, মানে রোমান হরফে। যেমন মিটারকে এইভাবে লিখবো, কেজিকে এইভাবে, কিন্তু ইটালিক্সে লেখা যাবে না, মানে বাঁকানো হরফে। যেমন মিটারকে আমি এইভাবে লিখতে পারবো না, কিন্তু লেখার ক্ষেত্রে সহজে এটা ধরা পড়ে না যদিও, তবুও আমরা রোমানে লিখবো। যদি পরীক্ষায় আসে কীভাবে লিখতে হয়, তাহলে বলবো যে কোনো এককে রোমান অর্থাৎ সোজা হরফে লেখা হয়। তৃতীয় নিয়ম হচ্ছে যে বহুবচন ব্যবহার বোঝানোর জন্য আমরা এককের শেষে এস যুক্ত করতে পারবো না, এস বা ইএস। যেমন 100 কেজি বলতে পারি, 100 ক্যালোরি বলতে পারি, এই দুটো ঠিক হবে। কিন্তু যদি 100 কেজিস বলি বা 100 ক্যালোরিস, এই দুটো ভুল হবে। এখানে এস ব্যবহার করা যাবে না এককের ক্ষেত্রে। কিন্তু যদি আবার এককটাকে শুধু সম্পূর্ণভাবে লিখি সেক্ষেত্রে আমি এস ব্যবহার করতে পারবো, এস বা ইএস। যেমন এখানে 100 কিলোগ্রামস, 100 ক্যালোরিস, এক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে। চতুর্থ নিয়ম, কোনো এককের মধ্যে আমি একবারে বেশি ভাগ চিহ্ন বা স্ল্যাশ ব্যবহার করতে পারবো না। যেমন আপেক্ষিক তাপের একক জুল পার কেজি ডট কেলভিন, এক্ষেত্রে শুধুমাত্র আমি একবারই এই ভাগ চিহ্নটা ব্যবহার করতে পারবো। যেমন আপেক্ষিক তাপের মানে সূত্রটা হলো যে গৃহীত তাপ বাই বস্তুর ভর গুণন উষ্ণতা বৃদ্ধি। গৃহীত তাপ মানে জুল, বস্তুর ভর কেজি, আর উষ্ণতা কেলভিনে লিখবো। সেই এককটাকে আমি এইভাবে যদি লিখি তাহলে এটা বোঝাবে। কিন্তু যদি আমি এই এককটাকে এইভাবে লেখার চেষ্টা করি তাহলে এর মানে অন্য কিছু হয়ে যাবে। এই জন্য বলা হয় যে এককের লেখার ক্ষেত্রে আমি একবারের বেশি ভাগ চিহ্ন ব্যবহার করা উচিত নয়। পঞ্চম নিয়ম, এককের মধ্যে বা শেষে আমি ডট চিহ্ন ব্যবহার করতে পারবো না। যেমন 10 সেন্টিমিটারের মধ্যে এখানে মাঝে আমি ডট চিহ্ন ব্যবহার করছি, আর ক্যালোরির ক্ষেত্রে এখানে, কিন্তু এটা হচ্ছে ভুল ব্যবহার। আমাকে একবারই লিখতে হবে 10 সেন্টিমিটার বা 40 ক্যালোরি। আবার যদি এই এককটা যদি বাক্যের শেষে আমি বাক্যের মধ্যে ব্যবহার করি সেক্ষেত্রে বাক্যের শেষ বোঝাতে ডট চিহ্ন ফুল স্টপ হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 15 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা একটা সেন্টেন্স, তাই এই ক্ষেত্রে আমি শেষে ডট চিহ্ন ব্যবহার করতে পারি। ষষ্ঠ নিয়ম, কোনো একক যদি কোনো দুটি এককের গুণফলের সমন্বয়ে গঠিত হয় সেক্ষেত্রে সেই একক লেখার ক্ষেত্রে আমি একটা মাঝে ডট বা সামান্য একটু ফাঁকা দিয়ে লিখতে পারি। যেমন তড়িৎ প্রবাহ সমান সমান তড়িৎ আধান বাই সময়। এক্ষেত্রে তড়িৎ আধান মানে কিউ সমান সমান আই ইন্টু টি, মানে তড়িৎ প্রবাহ গুণন সময়। এক্ষেত্রে আই মানে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আর সময় এর একক সেকেন্ড। এক্ষেত্রে আমি এককটাকে এইভাবে লিখতে পারি যে এ ডট এস, বা এ সামান্য একটু ফাঁকা দিয়ে সেকেন্ড লিখতে পারি। এককের আধুনিক ধারণা, অর্থাৎ আমরা যে এককগুলো বলি যে মিটার বা কেজি, সেগুলো আসলে কারা ঠিক করবে? এই ঠিক করার কাজটা তোমার আমার নয়, এই ঠিক করার কাজটা হচ্ছে একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার নাম হচ্ছে BIPM। BIPMই ঠিক করে যে এককগুলো, মানে ওরা ঠিক করে দেয় যে এই এককই পুরো দুনিয়ায় চলবে। যেমন দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা ইউজ করি মিটার, কিন্তু 1 মিটার এটা কতটুকু বুঝবো যে এইটুকু না এতটুকু? সেক্ষেত্রে ওরা বলেছে যে 1 মিটার সমান সমান ডিস্টেন্স কভার্ড বাই লাইট ইন 1/299792458 সেকেন্ডস, মানে আলো শূন্য স্থানে এত সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার ধরা হয়েছে। এখন এই 1 মিটারের সাপেক্ষে আমরা যত দূরত্ব আছে সেগুলো মাপি। এখন এই মাপটা ওরা ঠিক করছে, তাই এটা সর্বজনীন, এটাকে কেউ বদলাতে পারবে না। যদি বদলানোর ইচ্ছা থাকে তাহলে তোমরা BIPM এর কাছে যেতে পারো। আবার ভরের ক্ষেত্রে আমরা কেজি ইউজ করি, 1 কেজি। আমরা জানি যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, কিন্তু এই 1 কেজি বলতে ভর কতটুকু বুঝবো? যে এতটুকু একটা পাথর নেব, নাকি এত ছোট, নাকি এত বড়? এক্ষেত্রেও ওরা ঠিক করেছে যে প্যারিস, মানে ফ্রান্সের একটি শহর প্যারিস, সেখানে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্সের দপ্তরে একটা প্লাটিনিয়াম ইরিডিয়ামের একটা সংকর ধাতুর একটা চোঙ রয়েছে, যে সাইজ হতে পারে এতটুকু। সেই চোঙের যে ভরটা সেটাকে ধরা হচ্ছে যে এইটা আজকে থেকে 1 কেজি।
আমি বলবো যে এটাই 1 কেজি, এবং এখন তোমার যত খুশি তুমি ভর মাপতে থাকো, সেটা এর সাপেক্ষে আমরা বিচার করব। 3 নম্বর, সময়। সিজিএস এবং এসআই দুই পদ্ধতিতেই সময়ের একক হলো সেকেন্ড। এর সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে সিজিএম 133 মানে সিজিএম 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 9192631770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে 1 সেকেন্ড বলা হয়। এখন পূর্ণ কম্পন কথার অর্থ আমাদের বুঝতে হবে যে পূর্ণ কম্পন মানে কোনো একটা কণা এই যদি এখান থেকে তার যাত্রা শুরু করে এইদিকে গেল একবার, এখান থেকে আবার ফিরে আসতে হবে, ফিরে আসার পর এইদিকে আবার এদিকে যাবে ম্যাক্সিমাম, তারপরে আবার নিজে এই জায়গায় ফিরে আসলো, এটা হলো পূর্ণ কম্পন। মানে যদি আমি এখানে ধরি, এখান থেকে গেলাম, আবার আসলাম, আবার এদিকে গেলাম, আবার আসলাম, এটা হলো একটা পূর্ণ কম্পন, এটাই হচ্ছে পূর্ণ কম্পন। এখন সিজিএম পরমাণু একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে এত সংখ্যক বার পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে বলা হবে 1 সেকেন্ড। আয়তন। আয়তন বলতে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্যকে, প্রস্থকে এবং উচ্চতাকে যদি আমি গুণ করি তাহলে সেই বস্তুর আমি আয়তন পাবো। এখন দৈর্ঘ্য গুণন প্রস্থকে আমি লিখতে পারি ক্ষেত্রফল, তার মানে আয়তনকে আবার এইভাবে লেখা যায় ক্ষেত্রফল গুণন উচ্চতা। আয়তনের একক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটি দৈর্ঘ্যের রাশি, এই জন্য এদেরকে যদি আমি মিটার কিউব হবে তিনটি যেহেতু, আর যদি এটা এসআইতে এবং সিজিএসে সেন্টিমিটার কিউব আসবে। এবার হচ্ছে আয়তনের ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় 1 লিটার বা 2 লিটার কথাটা ব্যবহার করি, কিন্তু এই 1 লিটার বলতে আমরা কী বুঝবো? 1 লিটার সমান হচ্ছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকার কারণ কি? উত্তর হবে যে জলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতায় একই পরিমাণ জলের আয়তন বিভিন্ন হয়। অর্থাৎ যদি আমি এতটুকু জল নেই, উষ্ণতা যদি পরিবর্তন ঘটে তাহলে ওই জলের আয়তন বিভিন্ন হয়। এই জন্য যেহেতু আমরা লিটার একটা প্রামাণ্য হিসেবে নিচ্ছি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতাকে প্রমাণ হিসেবে ধরে সেই উষ্ণতায় জলের আয়তন মাপা হয়। ওই জন্যেই লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ রয়েছে। এবং এখানে আমরা একটা জিনিস দেবো যে সেলসিয়াস এবং এখানে কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 যোগ এক্স এখানে কেলভিন। যেমন 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা কেলভিন স্কেল কত হবে? তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 যোগ 4, তার মানে 277 কেলভিন। মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর 277 কেলভিন একই, কিন্তু এটা বিভিন্ন স্কেলে, এটা সেলসিয়াস স্কেলে আর এটা কেলভিন স্কেলে। আয়তনের একক সমূহের পারস্পরিক সম্পর্ক। এখানে কিছু সম্পর্ক রয়েছে বইয়ে, সেগুলোই একটু ভালোভাবে লেখা হয়েছে এখানে। যে 1 লিটার, প্রথম আমরা মনে রাখবো যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। দ্বিতীয়ত মনে রাখবো যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। আর 1000 সেন্টিমিটার কিউব, এখানে 1000 থেকে আমি 10 কিউব লিখতে পারি, আর এটাকে যদি আমি মিটারে পরিবর্তন করি হবে 10⁻³ মিটার কিউব। আবার 1000 সেন্টিমিটার কিউবকে লেখা যাবে 1000 ml, কেননা 1 লিটারের মধ্যে 1000 ml থাকে। তার মানে এখানে সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার কিউব সমান হবে 1 ml। এটা মনে রাখবো। প্রথমত আমি মনে রাখবো যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তারপরে মনে রাখবো যে 1 সেন্টিমিটার কিউব সমান 1 ml। তারপরে এখানে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 ml। এখানে এবার হচ্ছে মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক। 1 মিটার মানে আমরা জানি যে 100 সেন্টিমিটার। 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, 10 স্কোয়ার, এখানে সেন্টিমিটার লিখতে পারি। যদি আমি এখানে কিউব করি, 1 কিউব মিটার কিউব, এদিকেও কিউব করব, তাহলে এখানে হচ্ছে আসবে 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে আমি যদি এখানে 1 দেখি, 1 সেন্টিমিটার কিউব বলি, তাহলে 10⁶ ওইদিকে যাবে, নিচে যাবে, তারপরে উপরে আসবে 10⁻⁶ মিটার কিউব। তার মানে 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁶ মিটার কিউব। এবার আমরা ঘনত্ব বুঝবো। ঘনত্ব মানে ডেনসিটি। এখানে বলা হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। এখন একক আয়তনের ভর বলতে আমরা কী বুঝবো? যেমন সাধারণ অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যে একটা কাঠের গোলক রয়েছে আর এটা হচ্ছে লোহার গোলক, এক্ষেত্রে দুটো আমি আয়তন সেম রেখেছি, এটাও সেম আয়তনের, এটাও সেম আয়তনের, কিন্তু এখান থেকে আমি সাধারণ অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে নিশ্চয়ই লোহার গোলকের ভর বেশি হবে কাঠের গোলকের থেকে। এখন বেশি হলো কেন? বেশি হলো এর উত্তর দিতে পারবো আমরা ঘনত্বের ধারণা থেকে।
যখন আমরা বুঝতে পারবো যে ঘনত্ব, লোহার গোলকের ঘনত্ব বেশি, এই কারণে এর ভরও বেশি হয়েছে। এখন ঘনত্ব সমান বলছে যে কোনো পদার্থের একক আয়তনের ভর। এখন লোহার এই আয়তনের মধ্যেই তার ভরটা বেশি। এখন কতটা বেশি এটা ঘনত্ব থেকে বোঝাতে যায়, যে ঘনত্ব সমান হচ্ছে মাস বাই ভলিউম। এখান থেকে একটা ইম্পর্টেন্ট আমরা সম্পর্ক পাই যে ঘনত্ব মানে ডি সমান এম বাই ভি। তার মানে যদি আমি ভলিউম মানে আয়তন যদি আমি অপরিবর্তিত রাখি, তাহলে যে পদার্থের মানে ঘনত্ব বেশি হবে সেই পদার্থের ভরও বেশি হবে। তেমন হচ্ছে লোহার গোলকের ক্ষেত্রে যেহেতু এর ভর বেশি, তার মানে এর ঘনত্ব বেশি, বা উল্টোভাবে বলতে পারি এর ঘনত্ব বেশি, তাই এই কারণে এর ভর বেশি। এখন ঘনত্বের একক, উপরে মাস তার মানে কেজি লিখবো, আর নিচে হচ্ছে ভলিউম, এখনই দেখলাম মিটার কিউব হবে, তাই কেজি বাই মিটার কিউব, এটা এসআইতে। আর সিজিএসে যদি বলি, উপরে গ্রাম ভরের একক, আর নিচে হচ্ছে ভলিউম সেন্টিমিটার কিউব, এটা সিজিএস একক হবে। নোট: 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এখন সাধারণভাবে কোনো একটা তরল পদার্থের যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তার আয়তন বাড়তে থাকে আর ঘনত্ব কমতে থাকে। কিন্তু জলের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এই উষ্ণতার মধ্যবর্তীতে যদি আমি জলের উষ্ণতা বাড়াতে থাকি, সেক্ষেত্রে আয়তন কমতে থাকবে এবং ঘনত্ব বাড়তে থাকবে। এরকম করতে করতে 0 ডিগ্রিতে যখন আমি 4 ডিগ্রিতে আসবো, তখন এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, এবং সর্বাধিক হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে জলের সর্বাধিক ঘনত্ব। আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরেও যদি আমি উষ্ণতা বাড়াতে থাকি, তাহলে সাধারণত আয়তন বাড়তে থাকে আর ঘনত্ব কমতে থাকে। এই জন্যে বলা হয় যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এইটুকু মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। তারপর সব কিছুই স্বাভাবিক। ঘনত্বের এককের মধ্যে পারস্পরিক সম্পর্ক। 1 কেজি মিটার কিউব, মানে এটা এসআইতে লেখা আছে, এসআইতে 1 কেজি মানে 1000 গ্রাম। 1 মিটার কিউবকে আমি লিখতে পারি 10⁶ সেন্টিমিটার কিউব, মানে কেননা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100কে লিখতে পারি 10 স্কোয়ার সেন্টিমিটার। যদি আমি দুই দিকে কিউব করি, তাহলে 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব আসবে। আমি লিখলাম। তবে এখানে যদি এখানে কাটি, তাহলে 1/1000 আসবে গ্রাম সেন্টিমিটার কিউব। তাহলে আমি লিখতে পারি যে 1 গ্রাম সেন্টিমিটার কিউব সমান 1000 কেজি মিটার কিউব। এটা আমাদের মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখন আমরা দুটো অঙ্ক দেখব। প্রথম অঙ্ক যে বলছে যে 50 সেন্টিমিটার কিউব পারদের ভর 680 গ্রাম হলে পারদের ঘনত্ব কত? এখন আমরা এই ধরনের অঙ্কগুলো করবো শুধু একটাই সূত্র দিয়ে, ডি সমান এম বাই ভি, মানে ডেন্সিটি সমান মাস বাই ভলিউম। তো এখানে আমাদের পারদের আয়তন দেওয়া আছে, ভলিউম, আর পারদের ভর দেওয়া আছে। তার মানে আমি এখান থেকে খুব সহজেই ডেন্সিটি বের করতে পারবো। ডি সমান এম বাই ভি, মাস 680 গ্রাম, আর নিচে ভলিউম 50 সেন্টিমিটার কিউব। তার মানে এখানে যদি আমি সলভ করি, তাহলে আসবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি হবে পারদের ঘনত্ব। দ্বিতীয় প্রশ্ন, যে একটি খালি বোতলের ভর 100 গ্রাম, আর ওই বোতলে একটা তরল ভর্তি করার পর বোতলের ভর হলো 250 গ্রাম। এখন বলা হচ্ছে যে তরলের আয়তন যদি 100 সেন্টিমিটার কিউব হয়, তাহলে ওই তরলের ঘনত্ব কত? তো সবার প্রথম আমাকে বের করতে হবে তরলের ভর। যেহেতু তরল ভর্তি করার পর বোতলের ভর হলো 250 গ্রাম এবং খালি বোতলে ভর ছিল 100 গ্রাম, তার মানে তরলের ভর আমি এখান থেকে বের করতে পারবো যে 250 গ্রাম বিয়োগ 100 গ্রাম, তার মানে 150 গ্রাম হবে। আর তরলের ঘনত্ব সমান মাস তরলের ভর বাই তরলের আয়তন। তরলের ভর আমি এখান থেকে বের করলাম 150 গ্রাম, আর তরলের আয়তন দেওয়া আছে প্রশ্নে ছিল 100 সেন্টিমিটার কিউব, তার মানে হবে 1.5 গ্রাম সেন্টিমিটার কিউব তরলের ঘনত্ব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব এককের প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম। প্রথম নিয়মটি হলো যে যখন কোনো আমি বিজ্ঞানীর নাম লিখব, যদি এককের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লিখতে হবে। নিউটনের ক্ষেত্রে ক্যাপিটাল N ব্যবহার করব, কুলম্বের ক্ষেত্রে ক্যাপিটাল C। কিন্তু যদি আমি নামটি সম্পূর্ণ লিখি, সেক্ষেত্রে নিউটন এইভাবে লিখব, সবগুলো স্মল হরফে অক্ষরে, আর কুলম্ব লিখলে এইভাবে লিখব। দ্বিতীয় নিয়ম হলো কোনো এককে সোজা অক্ষর হরফে লিখতে হবে, মানে রোমান হরফে, যেমন মিটারকে এইভাবে লিখবো, কেজিকে এইভাবে।
কিন্তু ইটালিক্সে লেখা যাবে না, মানে বাঁকানো হরফে। যেমন মিটারকে আমি ভেবে লিখতে পারবো না, কিন্তু লেখার ক্ষেত্রে সহজে এটা ধরা পড়ে না যদিও, তবুও আমরা রোমানে লিখবো। যদি পরীক্ষায় আসে কীভাবে লিখতে হয়, তাহলে বলবো যে কোনো এককে রোমান অর্থাৎ সোজা হরফে লেখা হয়। তৃতীয় নিয়ম হচ্ছে যে বহুবচন ব্যবহার বোঝানোর জন্য আমরা এককের শেষে এস যুক্ত করতে পারবো না, এস বা ইএস। যেমন 100 কেজি বলতে পারি, 100 ক্যালোরি বলতে পারি, এই দুটো ঠিক হবে। কিন্তু যদি 100 কেজিস বলি বা 100 ক্যালোরিস, এই দুটো ভুল হবে। এখানে এস ব্যবহার করা যাবে না এককের ক্ষেত্রে। কিন্তু যদি আবার এককটাকে শুধু সম্পূর্ণভাবে লিখি, সেক্ষেত্রে আমি এস ব্যবহার করতে পারবো, এস বা ইএস। যেমন এখানে 100 কিলোগ্রামস, 100 ক্যালোরিস, এক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে। চতুর্থ নিয়ম, কোনো এককের মধ্যে আমি একবারে বেশি ভাগ চিহ্ন বা স্ল্যাশ ব্যবহার করতে পারবো না। যেমন আপেক্ষিক তাপের একক জুল পার কেজি ডট কেলভিন, এক্ষেত্রে শুধুমাত্র আমি একবারই এই ভাগ চিহ্নটা ব্যবহার করতে পারবো। যেমন আপেক্ষিক তাপের মানে সূত্রটা হলো যে গৃহীত তাপ বাই বস্তুর ভর গুণন উষ্ণতা বৃদ্ধি। গৃহীত তাপ মানে জুল, বস্তুর ভর কেজি, আর উষ্ণতা কেলভিনে লিখবো। সেই এককটাকে আমি এইভাবে যদি লিখি তাহলে এটা বোঝাবে। কিন্তু যদি আমি এই এককটাকে এইভাবে লেখার চেষ্টা করি, তাহলে এর মানে কিছু অন্য কিছু হয়ে যাবে। এই জন্য বলা হয় যে এককের লেখার ক্ষেত্রে আমি একবারের বেশি ভাগ চিহ্ন ব্যবহার করা উচিত নয়। পঞ্চম নিয়ম, এককের মধ্যে বা শেষে আমি ডট চিহ্ন ব্যবহার করতে পারবো না। যেমন 10 সেন্টিমিটারের মধ্যে এখানে মাঝে আমি ডট চিহ্ন ব্যবহার করছি, আর ক্যালোরির ক্ষেত্রে এখানে, কিন্তু এটা হচ্ছে ভুল ব্যবহার। আমাকে একবারই লিখতে হবে 10 সেন্টিমিটার বা 40 ক্যালোরি। আবার যদি এই এককটা যদি বাক্যের শেষে আমি বাক্যের মধ্যে ব্যবহার করি, সেক্ষেত্রে বাক্যের শেষ বোঝাতে ডট চিহ্ন ফুল স্টপ হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 15 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা একটা সেন্টেন্স, তাই এই ক্ষেত্রে আমি শেষে ডট চিহ্ন ব্যবহার করতে পারি। ষষ্ঠ নিয়ম, কোনো একক যদি কোনো দুটি এককের গুণফলের সমন্বয়ে গঠিত হয়, সেক্ষেত্রে সেই একক লেখার ক্ষেত্রে আমি একটা মাঝে ডট বা সামান্য একটু ফাঁকা দিয়ে লিখতে পারি। যেমন তড়িৎ প্রবাহ সমান সমান তড়িৎ আধান বাই সময়। এক্ষেত্রে তড়িৎ আধান মানে কিউ, কিউ সমান সমান আই ইন্টু টি, মানে তড়িৎ প্রবাহ গুণন সময়। এক্ষেত্রে আই মানে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আর সময় এর একক সেকেন্ড। এক্ষেত্রে আমি এককটাকে এইভাবে লিখতে পারি যে এ ডট এস, বা এ সামান্য একটু ফাঁকা দিয়ে সেকেন্ড লিখতে পারি। এককের আধুনিক ধারণা, অর্থাৎ আমরা যে এককগুলো বলি যে মিটার বা কেজি, সেগুলো আসলে কারা ঠিক করবে? এই ঠিক করার কাজটা তোমার আমার নয়, এই ঠিক করার কাজটা হচ্ছে একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার নাম হচ্ছে বিআইপিএম। বিআইপিএমই ঠিক করে যে এককগুলো, মানে ওরা ঠিক করে দেয় যে এই এককই পুরো দুনিয়ায় চলবে। যেমন দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা ইউজ করি মিটার, কিন্তু 1 মিটার এটা কতটুকু বুঝবো যে এইটুকু না এতটুকু? সেক্ষেত্রে ওরা বলেছে যে 1 মিটার সমান সমান ডিস্টেন্স কভার্ড বাই লাইট ইন 1/299792458 সেকেন্ডস, মানে আলো শূন্য স্থানে এত সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার ধরা হয়েছে। এখন এই 1 মিটারের সাপেক্ষে আমরা যত দূরত্ব আছে সেগুলো মাপি। এখন এই মাপটা ওরা ঠিক করছে, তাই এটা সর্বজনীন, এটাকে কেউ বদলাতে পারবে না। যদি বদলানোর ইচ্ছা থাকে তাহলে তোমরা বিআইপিএম এর কাছে যেতে পারো। আবার ভরের ক্ষেত্রে আমরা কেজি ইউজ করি, 1 কেজি। আমরা জানি যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, কিন্তু এই 1 কেজি বলতে ভর কতটুকু বুঝবো? যে এতটুকু একটা পাথর নেব, নাকি এত ছোট, নাকি এত বড়? এক্ষেত্রেও ওরা ঠিক করেছে যে প্যারিস, মানে ফ্রান্সের একটি শহর প্যারিস, সেখানে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্সের দপ্তরে একটা প্লাটিনিয়াম ইরিডিয়ামের একটা সংকর ধাতুর একটা চোঙ রয়েছে, যে সাইজ হতে পারে এতটুকু। সেই চোঙের যে ভরটা, সেটাকে ধরা হচ্ছে যে এইটা আজকে থেকে 1 কেজি। আমি বলবো যে এটাই 1 কেজি, এবং এখন তোমার যত খুশি তুমি ভর মাপতে থাকো, সেটা এর সাপেক্ষে আমরা বিচার করব। 3 নম্বর, সময়। সিজিএস এবং এসআই দুই পদ্ধতিতেই সময়ের একক হলো সেকেন্ড। এর সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে সিজিএম 133, মানে সিজিএম 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 9192631770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে 1 সেকেন্ড বলা হয়। এখন পূর্ণ কম্পন কথার অর্থ আমাদের বুঝতে হবে যে পূর্ণ কম্পন মানে কোনো একটা কণা এই যদি এখান থেকে তার যাত্রা শুরু করে এদিকে গেল একবার,
এখান থেকে আবার ফিরে আসতে হবে, ফিরে আসার পর এইদিকে আবার এদিকে যাবে ম্যাক্সিমাম, তারপরে আবার নিজে এই জায়গায় ফিরে আসলো। এটা হলো পূর্ণকম্পন। মানে যদি আমি এখানে ধরি, এখান থেকে গেলাম, আবার আসলাম, আবার এদিকে গেলাম, আবার আসলাম, এটা হলো একটা পূর্ণকম্পন। এটাই হচ্ছে পূর্ণকম্পন। এখন সিজিএম পরমাণু একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে এত সংখ্যক বার পূর্ণকম্পন সম্পন্ন করবে তাকে বলা হবে 1 সেকেন্ড। আয়তন, আয়তন বলতে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্যকে, প্রস্থকে এবং উচ্চতাকে যদি আমি গুণ করি তাহলে সেই বস্তুর আমি আয়তন পাবো। এখন দৈর্ঘ্য গুণন প্রস্থকে আমি লিখতে পারি ক্ষেত্রফল। তার মানে আয়তনকে আবার এইভাবে লেখা যায় ক্ষেত্রফল গুণন উচ্চতা। আয়তনের একক, একক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটি দৈর্ঘ্যের রাশি, এই জন্য এদেরকে যদি আমি মিটার কিউব হবে, তিনটি যেহেতু, আর যদি এটা এসআইতে এবং সিজিএসে সেন্টিমিটার কিউব আসবে। এবার হচ্ছে আয়তনের ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় 1 লিটার বা 2 লিটার কথাটা ব্যবহার করি, কিন্তু এই 1 লিটার বলতে আমরা কী বুঝবো? 1 লিটার সমান সমান হচ্ছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকার কারণ কি? উত্তর হবে যে জলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতায় একই পরিমাণ জলের আয়তন বিভিন্ন হয়। অর্থাৎ যদি আমি এতটুকু জল নেই, উষ্ণতা যদি পরিবর্তন ঘটে তাহলে ওই জলের আয়তন বিভিন্ন হয়। এই জন্য যেহেতু আমরা লিটার একটা প্রামাণ্য হিসেবে নিচ্ছি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতাকে প্রমাণ হিসেবে ধরে সেই উষ্ণতায় জলের আয়তন মাপা হয়। ওই জন্যেই লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ রয়েছে। এবং এখানে আমরা একটা জিনিস দেখব যে সেলসিয়াস এবং এখানে কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 273 যোগ এক্স এখানে কেলভিন। যেমন 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা কেলভিন স্কেল কত হবে? তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 273 যোগ 4, তার মানে 277 কেলভিন। মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর 277 কেলভিন একই, কিন্তু এটা বিভিন্ন স্কেলে, এটা সেলসিয়াস স্কেলে আর এটা কেলভিন স্কেলে। আয়তনের একক সমূহের পারস্পরিক সম্পর্ক, এখানে কিছু সম্পর্ক রয়েছে বইয়ে, সেগুলোই একটু ভালোভাবে লেখা হয়েছে এখানে। যে 1 লিটার, প্রথম আমরা মনে রাখবো যে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। দ্বিতীয়ত মনে রাখবো যে 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। আর 1000 সেন্টিমিটার কিউব, এখানে 1000 থেকে আমি 10 কিউব লিখতে পারি। আর এটাকে যদি আমি মিটারে পরিবর্তন করি হবে 10⁻³ মিটার কিউব। আবার 1000 সেন্টিমিটার কিউবকে লেখা যাবে 1000 ml, কেননা 1 লিটারের মধ্যে 1000 ml থাকে। তার মানে এখানে সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার কিউব সমান সমান হবে 1 ml। এটা মনে রাখবো। প্রথমত আমি মনে রাখবো যে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। তারপরে মনে রাখবো যে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 ml। তারপরে এখানে 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 ml। এখানে এবার হচ্ছে মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক। 1 মিটার মানে আমরা জানি যে 100 সেন্টিমিটার। 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, 10 স্কোয়ার, এখানে সেন্টিমিটার লিখতে পারি। যদি আমি এখানে কিউব করি, 1 কিউব মিটার কিউব, এদিকেও কিউব করব, তাহলে এখানে হচ্ছে আসবে 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে আমি যদি এখানে 1 রাখি, 1 সেন্টিমিটার কিউব বলি, তাহলে 10⁶ ওইদিকে যাবে, নিচে যাবে, তারপরে উপরে আসবে 10⁻⁶ মিটার কিউব। তার মানে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 10⁻⁶ মিটার কিউব। এবার আমরা ঘনত্ব বুঝবো। ঘনত্ব মানে ডেনসিটি। এখানে বলা হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। এখন একক আয়তনের ভর বলতে আমরা কী বুঝবো? যেমন সাধারণ অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যে একটা কাঠের গোলক রয়েছে আর এটা হচ্ছে লোহার গোলক, এক্ষেত্রে দুটো আমি আয়তন সেম রেখেছি, এটাও সেম আয়তনের, এটাও সেম আয়তনের, কিন্তু এখান থেকে আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে নিশ্চয়ই লোহার গোলকের ভর বেশি হবে কাঠের গোলকের থেকে। এখন বেশি হলো কেন? বেশি হলো এর উত্তর দিতে পারবো আমরা ঘনত্বের ধারণা থেকে। যখন আমরা বুঝতে পারবো যে ঘনত্ব, লোহার গোলকের ঘনত্ব বেশি, এই কারণে এর ভরও বেশি হয়েছে। এখন ঘনত্ব সমান সমান বলছে তো কোনো পদার্থের একক আয়তনের ভর। এখন লোহার এই আয়তনের মধ্যেই তার ভরটা বেশি। এখন কতটা বেশি এটা ঘনত্ব থেকে বোঝাতে হবে। যেই ঘনত্ব সমান সমান হচ্ছে মাস বাই ভলিউম। এখান থেকে একটা ইম্পর্টেন্ট আমরা সম্পর্ক পাই যে ঘনত্ব মানে ডি সমান সমান m/v। তার মানে যদি আমি ভলিউম মানে আয়তন যদি আমি অপরিবর্তিত রাখি, তাহলে যে পদার্থের মানে ঘনত্ব বেশি হবে সেই পদার্থের ভরও বেশি হবে। তেমন হচ্ছে লোহার গোলকের ক্ষেত্রে যেহেতু এর ভর বেশি, তার মানে এর ঘনত্ব বেশি, বা উল্টোভাবে বলতে পারি এর ঘনত্ব বেশি, তাই এই কারণে এর ভর বেশি। এখন ঘনত্বের একক,
উপরে মাস তার মানে কেজি লিখবো, আর নিচে হচ্ছে ভলিউম, এখনই দেখলাম মিটার কিউব হবে, তাই কেজি বাই মিটার কিউব, এটা এসআইতে। আর সিজিএসে যদি বলি উপরে গ্রাম ভরের একক, আর নিচে হচ্ছে ভলিউম সেন্টিমিটার কিউব, এটা সিজিএস একক হবে। নোট: 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এখন সাধারণভাবে কোনো একটা তরল পদার্থের যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার আয়তন বাড়তে থাকে আর ঘনত্ব কমতে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যবর্তীতে যদি আমি জলের উষ্ণতা বাড়াতে থাকি সেক্ষেত্রে আয়তন কমতে থাকবে এবং ঘনত্ব বাড়তে থাকবে। এরকম করতে করতে 0 ডিগ্রিতে যখন আমি 4 ডিগ্রিতে আসবো তখন এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, এবং সর্বাধিক হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে জলের সর্বাধিক ঘনত্ব। আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরে যদি আমি উষ্ণতা বাড়াতে থাকি তাহলে সাধারণত আয়তন বাড়তে থাকে আর ঘনত্ব কমতে থাকে। এই জন্যে বলা হয় যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এইটুকু মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়, তারপর সব কিছুই স্বাভাবিক। ঘনত্বের এককের মধ্যে পারস্পরিক সম্পর্ক: 1 কেজি মিটার কিউব, মানে এটা এসআইতে লেখা আছে, এসআইতে 1 কেজি মানে 1000 গ্রাম। 1 মিটার কিউবকে আমি লিখতে পারি 10⁶ সেন্টিমিটার কিউব, মানে কেননা 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100কে লিখতে পারি 10 স্কোয়ার সেন্টিমিটার। যদি আমি দুই দিকে কিউব করি তাহলে 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব আসবে, আমি লিখলাম। তবে এখানে যদি এখানে কাটি তাহলে 1/1000 আসবে গ্রাম সেন্টিমিটার কিউব। তাহলে আমি লিখতে পারি যে 1 গ্রাম সেন্টিমিটার কিউব সমান 1000 কেজি মিটার কিউব। এটা আমাদের মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখন আমরা দুটো অঙ্ক দেখব। প্রথম অঙ্ক যে বলছে যে 50 সেন্টিমিটার কিউব পারদের ভর 680 গ্রাম হলে পারদের ঘনত্ব কত। এখন আমরা এই ধরনের অঙ্কগুলো করবো শুধু একটাই সূত্র দিয়ে, ডি সমান m/v, মানে ডেন্সিটি সমান মাস বাই ভলিউম। তো এখানে আমাদের পারদের আয়তন দেওয়া আছে, ভলিউম, আর পারদের ভর দেওয়া আছে। তার মানে আমি এখান থেকে খুব সহজেই ডেন্সিটি বের করতে পারবো। ডি সমান m/v, মাস 680 গ্রাম, আর নিচে ভলিউম 50 সেন্টিমিটার কিউব। তার মানে এখানে যদি আমি সলভ করি তাহলে আসবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি হবে পারদের ঘনত্ব। দ্বিতীয় প্রশ্ন যে একটি খালি বোতলের ভর 100 গ্রাম, আর ওই বোতলে একটা তরল ভর্তি করার পর বোতলের ভর হলো 250 গ্রাম। এখন বলা হচ্ছে যে তরলের আয়তন যদি 100 সেন্টিমিটার কিউব হয় তাহলে ওই তরলের ঘনত্ব কত। তো সবার প্রথম আমাকে বের করতে হবে তরলের ভর। যেহেতু তরল ভর্তি করার পর বোতলের ভর হলো 250 গ্রাম এবং খালি বোতলের ভর ছিল 100 গ্রাম, তার মানে তরলের ভর আমি এখান থেকে বের করতে পারবো যে 250 গ্রাম বিয়োগ 100 গ্রাম, তার মানে 150 গ্রাম হবে। আর তরলের ঘনত্ব সমান মাস তরলের ভর বাই তরলের আয়তন। তরলের ভর আমি এখান থেকে বের করলাম 150 গ্রাম, আর তরলের আয়তন দেওয়া আছে প্রশ্নে ছিল 100 সেন্টিমিটার কিউব, তার মানে হবে 1.5 গ্রাম সেন্টিমিটার কিউব তরলের ঘনত্ব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।